একটা প্রচলিত ধারণা আছে বাঙালির দ্বারা নাকি ব্যবসা হয় না। কে বলে বাঙালির দ্বারা ব্যবসা হয় না? আমি ময়ূক চক্রবর্তী আপনাদের এমন একটা বাঙালি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা শোনাবো যে প্রতিষ্ঠানের সম্বন্ধে জানলে বাঙালি হিসেবে আপনাদের গর্ব হবে। এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যাবে না যিনি কখনো না কখনো মার্গো সাবান এবং নিম টুথপেস্ট ব্যবহার করেননি। এই মার্গো সাবান আর নিম টুথপেস্ট যে কোম্পানি বানাতো সেই কোম্পানির নাম ছিল ক্যালকাটা কেমিক্যাল। আমি এই ক্যালকাটা কেমিক্যালসের গল্পই আপনাদের শোনাবো। কোম্পানিটা তো 1916 সালে প্রতিষ্ঠিত হয়, আর সেই সঙ্গেই মার্গো সাবান হয়তো তার 1-2 বছর বা সেই সময় এই জিনিসটা প্রথম তৈরি হয়। এটার যে ব্যাকগ্রাউন্ডটা এইটা বলাটা একটু দরকার। আমার ঠাকুরদা খগেন্দ্রচন্দ্র দাস, উনি ভারতীয়দের মধ্যে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট গ্র্যাজুয়েটস অফ ক্যালিফোর্নিয়া স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। সে মানে প্রায় আমার এক্স্যাক্ট তারিখটা মনে নেই, কারণ তো 1910-11 সালেই উনি গ্র্যাজুয়েট করেছিলেন কেমিস্ট্রিতে। তো উনি ভারতবর্ষে ফিরে প্রথমে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর সেখানে পড়াতেন, কিন্তু তার 1-1.5 বছরের মধ্যেই ওনাকে রাজনৈতিক ইনভলভমেন্টের কারণে ওনাকে ওইখান থেকে লেকচারারশিপ থেকে বহিষ্কার করা হলো। তারপর উনি আরও 2জন ভদ্রলোকের সঙ্গে, যাদের একজনের নাম প্রফেসর রাজেন্দ্রলাল সেন আর আরেকজন শ্রী বীরেন মৈত্র, ওনাদের 3 জনে মিলে ওনারা এই কোম্পানিটা প্রতিষ্ঠিত করলেন। আর এর পেছনে যে ভাবনাটা ছিল পুরোটাই কিন্তু রাজনৈতিক, যে ওনারা স্বদেশী ছিলেন। আর স্বদেশী জিনিস তখন একটা স্বদেশীর যে মানে আন্দোলনটা চলেছিল, তাতে বিদেশি জিনিস বর্জন করো এইরকম দিয়েতে, তো সাবান, টুথপেস্ট, এইসব জিনিসগুলোই মানে যেগুলো দৈনন্দিন ব্যবহারের জিনিস, সেগুলো তৈরি করার জন্যে ওনারা 2টো প্রোডাক্টের ওপরে মেনলি করেছিলেন। একটা হচ্ছে মার্গো সাবান, যেটা নিম তেল দিয়ে, বেসটা ছিল নিম তেল, আর অন্যটা ছিল নিম টুথপেস্ট, সেটা তো নিমেরই ব্যাপার। পিছিয়ে যাই ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়। 7ই অগস্ট 1905 সাল কলকাতার টাউন হলে মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় শুরু হলো স্বদেশী আন্দোলন। মহাত্মা গান্ধীর উদ্যোগে বিদেশি দ্রব্য বর্জন করে স্বদেশী দ্রব্য ব্যবহারের কর্মসূচি নেওয়া হলো। এর ফল হলো 2টো। বিদেশি অর্থনীতির বদলে ভারতীয় অর্থনীতি চাঙ্গা হতে শুরু করলো এবং মানুষের মধ্যে দেশাত্মবোধ আরো পোক্ত হলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা মনে করি ব্যবসা করতে গেলে অনেক পুঁজির দরকার, কিন্তু খগেন্দ্রচন্দ্র দাস মহাশয়ের স্বদেশ চেতনা এত প্রবল ছিল যে খুব সামান্য পুঁজি নিয়েই উনি শুরু করলেন ক্যালকাটা কেমিক্যাল। আর দেশাত্মবোধ এবং এই স্বদেশ চেতনার কারণেই জন্ম নিল মার্গো সাবান এবং নিম টুথপেস্ট। এটা আরম্ভ হয়েছিল প্রায় একটাকে কটেজ ইন্ডাস্ট্রি হিসেবেই বলা যায়, একদম ক্ষুদ্র শিল্প। তারপরে আর এইখানে আমাদের রাসবিহারীর এখানে পণ্ডিতিয়া রোডে ফ্যাক্টরিটা আরম্ভ হলো। ঠিক কোন সালে ফ্যাক্টরিটা ওইখানে শিফট করলো আমি ঠিক জানি না, কিন্তু তার বেশি দিনের মধ্যে না, কেন তখন এই জায়গাগুলো
অত রেসিডেন্সিয়াল ছিল না। তো সেইখান থেকেই ওটার সূত্র, সেখান থেকেই ওটা আরম্ভ হলো এবং আস্তে আস্তে এটা একটা প্রথমে হয়তো মানুষকে বাড়ি বাড়ি গিয়ে হয়তো বিক্রি করতে হয়েছিল, প্রোডাকশনও অত ছিল না, কিন্তু তারপর থেকে এই স্বদেশি ব্যাপারটা নিয়ে এটার একটা সুনাম একটা হতে আরম্ভ করলো এবং 1920-21 ওরকম সময় এটাকে একটা লিমিটেড কোম্পানি হিসেবে ইনকর্পোরেট করা হলো, কিছু এক্সট্রা ক্যাপিটালও আনা হলো এবং আস্তে আস্তে বাই 1930 এটাকে সারা ইন্ডিয়ার মধ্যে এটাকে একটা ব্র্যান্ড হিসেবে, স্বদেশি ব্র্যান্ড, তখন তো বেশিটাই তো ইম্পোর্টেড জিনিস ছিল, বিলিতি জিনিস, তো তখন ভারতীয় প্রোডাক্ট বলতে এটা ছিল, মাইসোরের মাইসোর স্যান্ডেল সোপ ছিল, খুব একটা বেশি কিছু ছিল না সাবানের দিক থেকে। তো এটাই প্রতিষ্ঠিত, এইটাই হচ্ছে এটার আরম্ভ, মার্গো সাবানের একদম স্বদেশি মুভমেন্টের সঙ্গে যুক্ত। সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন খগেন্দ্রচন্দ্র দাস মহাশয়ের এই উদ্যোগ। আমরা ভারতীয় এবং ক্যালকাটা কেমিক্যাল একটি ভারতীয় কোম্পানি, এই ভাবাবেগ থেকে সাধারণ মানুষ ছোট ছোট সহযোগিতা নিয়ে এই কোম্পানির পাশে এসে দাঁড়ালেন। আমার দাদুর কাছ থেকেই শোনা যে প্রায় বাড়ি বাড়ি গিয়ে, ছোট ছোট মধ্যবিত্ত বাড়িতে গিয়ে, সেই কারুর কাছে 1 টাকা, কারুর কাছে 2 টাকা, কারুর ওই রকম ওই ছোট ছোট কন্ট্রিবিউশন দিয়েই যতটা ক্যাপিটাল তোলা গেছিল। এটা অনেক দিন ধরে মানে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নেও দেখা যেত যে একদম ছোট ছোট শেয়ার হোল্ডার, 10টা শেয়ার, 15টা শেয়ার, এরকমভাবে ছিল। বড় শেয়ার হোল্ডিং বলতে খুব একটা কিছু ছিল না। এই 2025 সালে এসে দাঁড়িয়ে মার্গো সাবান এবং নিম টুথপেস্টের বয়স প্রায় 109 বছর। স্বদেশি ভাবনা থেকেই তৈরি এই সাবান এবং টুথপেস্ট। আজও যখন বাড়িতে মার্গো সাবান বা নিম টুথপেস্ট ব্যবহার করবেন, তখন কোনো না কোনো সময় আপনাদের একথা মনে পড়বেই যে এই দুটি প্রোডাক্টের সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংযোগ রয়েছে। যে মানুষটি মুনাফার কারণে নয়, স্বদেশি চেতনাতেই তৈরি করে ফেললেন এরকম একটি কোম্পানি, সেই মানুষটির মনে এত প্রবল স্বদেশি চেতনা এলো কিভাবে? তখন উনি চুজ করে নিয়েছিলেন যে আমি আমেরিকা যাব, আমি ইংল্যান্ড যাব না। কেন? আমেরিকা ওনার কাছে গ্রহণযোগ্য আছে, কিন্তু ইংল্যান্ড গ্রহণযোগ্যতা নেই। আর উনি অনেক প্রভাবিত হয়েছিলেন জাপানে। উনি কিছুদিন জাপানে ছিলেন এবং জাপানের যে একটা রাষ্ট্রীয় যে ন্যাশনাল প্রাইড যেটা ছিল, আর জাপানিরা একটা এশিয়ান পাওয়ার হিসেবে যে ধরনের একটা সারা বিশ্বে যে ধরনের একটা নাম খ্যাতি প্রতিষ্ঠিত করেছিল, সেটা ওনাকে খুবই ইনফ্লুয়েন্স করেছিল। তাছাড়া আমাদের পুরো ফ্যামিলিটাই একটা ভীষণভাবে পলিটিক্যাল ফ্যামিলি ছিল। আমার দাদুর মা মোহিনী দেবী, উনি 1921 সালে গান্ধীজির সত্যাগ্রহতে মানে জেলে যান, প্রথম মানে ওয়ান অফ দ্য ফার্স্ট মহিলা। চিত্তরঞ্জন দাসের বাসন্তী দেবী আর উনি একই সঙ্গে ওনাদের অ্যারেস্ট করেছিলেন। আর উনি চিরকালই একটা মানে ভীষণভাবে গান্ধীবাদী ছিলেন। আর আমার বাবার পিসি প্রভাবতী দাশগুপ্ত, উনি ছিলেন লেবার লিডার, পরে হয়েছিলেন। উনি হাইডেলবার্গ থেকে প্রথম বাঙালি মহিলা যিনি পিএইচডি করেছিলেন, উনি বড় লেবার লিডার ছিলেন জুট মিলে। উনি কলকাতা কর্পোরেশনের যারা সুইপার ছিল তাদের তখন তাদের ম্যাথর বলতো, আর ওনাকে বাড়িতে সবাই ঠাট্টা করে বলতো উনি ধাঙর সম্রাট। তো এই ধরনের পরিবেশেই সব জিনিসটা চলেছিল। তো তাই এটা একটা মানে একটা আনইউজুয়াল একটা
মানে এন্টারপ্রাইজ, আমি এইটুকুই বলতে পারি যে মানে এটার যে ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে পুরো জিনিসটা বেড়েছিল সেটা একটা খুবই মানে ইউজুয়াল না, স্বাভাবিক না, এটা রাজনৈতিক ব্যাপার ছিল। মুনাফা কখনোই এই কোম্পানির প্রধান লক্ষ্য ছিল না। দেশাত্মবোধ ছিল এই কোম্পানির মেরুদণ্ড। সাধারণ মানুষ আপন করে নিয়েছিলেন এই কোম্পানিকে। দলে দলে মানুষ এই কোম্পানিতে কাজে যোগ দিয়েছিলেন এবং প্রতিষ্ঠাতা খগেন্দ্রচন্দ্র দাস মহাশয়ও সমস্ত কর্মচারীদের নিয়ে একটি বৃহৎ পরিবার গড়ে তুলেছিলেন। একদিক থেকে দেখতে গেলে ক্যালকাটা কেমিক্যাল তো একটা কমার্শিয়াল এন্টারপ্রাইজ ছিল, কিন্তু ওনার মনোভাবটা একদম ভিন্ন ছিল। প্রফিট মোটিভ ওনার মেন ফ্যাক্টর ছিল না কোনো দিনই। একদিক থেকে ওটা রাজনৈতিক একটা উদ্দেশ্য ছিল যে একটা ভারতীয় সংস্থা, স্বদেশী সংস্থা তৈরি হবে, প্রতিষ্ঠিত হবে। আর দ্বিতীয়টা ছিল যে মানুষকে কাজ দেওয়া যতটা সম্ভব। তো অ্যাজ এ রেজাল্ট একটু বেশি লেবার ইন্টেন্সিভ হয়ে গেছিল, আর আরেকটা দিক থেকে আরও বেশি একটু ওভারম্যানিংও ছিল। আর লেবার মানে যাদের চাকরি করছে তাদের মানে তারা যে একটা মানে ভালোভাবে থাকতে পারে, তাদের ফ্যামিলি নিয়ে থাকতে পারে, সেটা একটা ওনার একটা বিরাট একটা উদ্দেশ্য ছিল। ওনাকে পুরো জিনিসটাই একটা ফ্যামিলি হিসেবে দেখতেন। খগেন্দ্রচন্দ্র দাস মহাশয়ের মৃত্যু হয় 1965 সালে। তখন ভারত স্বাধীন হয়ে গেছে, নতুন সরকার গঠন হয়ে গেছে। 1969 সালে ভারত সরকার একটি নতুন নীতি নিয়ে এলো। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলোকে সরকারিভাবে সহযোগিতা করা হবে। এইখানেই শুরু হলো সমস্যা। পুঁজির নিরিখে ক্যালকাটা কেমিক্যাল সবে শৈশব পেরিয়ে কৈশোরে পড়েছে, কিন্তু কর্মী সংখ্যার নিরিখে ক্যালকাটা কেমিক্যাল বৃহৎ শিল্পের আকার ধারণ করেছে, যার ফলে এই কোম্পানির ওপর নেমে এলো কেন্দ্রীয় সরকারের বৃহৎ শিল্পের জন্য নির্ধারিত ট্যাক্সের বোঝা। 1965 সালে উনি শেষ দিন পর্যন্ত কাজ করেছিলেন। 1965 সালে ওনার মৃত্যু হয়। তখন আমার মনে হয় ওনার বয়স ছিল 83 বা 84 ওরকম বয়স। তো ওনার মৃত্যুর পর একটা কলিজিয়েট লেভেলে কোম্পানিটা চলে। তার মধ্যে আমার বাবাও ছিলেন, আমার ছোটদাদু মানে খগেন্দ্রচন্দ্র দাসের ভাই, আর আরও অনেকে একসঙ্গে মিলে। কিন্তু এটা খুব একটা যে ধরনের সমস্যার কথা আমি আগেও বলেছি, তখন পশ্চিমবঙ্গে যে ধরনের পরিবেশটা আসতে আরম্ভ করলো, এতে খুব একটা ভালো আমি মনে করি চলতে পারলো না। যে কোম্পানির যে এক্সপ্যানশনটা যেটা হচ্ছিল, সেই এক্সপ্যানশনটা বন্ধ হয়ে গেল মোটামুটি। এবং সমস্যা, প্রোডাকশনের সমস্যা, বন্ধ হওয়া, এই ধরনের পাওয়ার ক্রাইসিস একটা বড় এলো। তখন এই সমস্যাটা খুব একটা ভালোভাবে আমি মনে হয় এরা মোকাবিলা করতে পারেনি। কারণ এটা ছিল, কারণ কোম্পানির ফিলসফিটা একটা কর্পোরেট ফিলসফি ছিল না, এটা একটা অন্যভাবে জিনিসটা পুরোটা সেট আপটা ছিল। আর সেই এখন এই সমস্যাগুলো হ্যান্ডেল করার জন্য হয়তো কর্পোরেট ফিলসফিরই দরকার ছিল। সেই ট্রানজিশনটা ওনারা হয়তো ভালোভাবে করতে পারেনি। তো আমার বাবা সমরেন্দ্রচন্দ্র দাশগুপ্ত 1965 থেকে প্রায় 1979 অবধি, ওনার মৃত্যুর অবধি কিছুটা চালিয়েছিলেন। বীরেন মৈত্রর পুত্র ধীরেন্দ্রনাথ মৈত্র উনিও ছিলেন। তারপর থেকে 79-এর পর আমার মা রেখা দাশগুপ্ত উনি চালিয়েছিলেন প্রায় 83-84 অবধি। তারপরে আমার মনে হয় যে সমস্যাগুলো একটু বেশি জটিল হতে আরম্ভ করলো। তারপরে একটা তখন বড় কোম্পানি শওয়ালেস ছিল, সেখানে দিয়ে দেওয়া হলো। তারপরে হেঙ্কেল আর জ্যোতি ল্যাবস গেছে। কিন্তু এটা ভালো যে এখনো ব্র্যান্ডগুলো মোটামুটি রয়ে গেছে। বাঙালির দ্বারা যে ব্যবসা হয় না, এ কথা সম্পূর্ণ ভুল। বহু বাঙালি ব্যবসায়িক প্রতিষ্ঠান স্বাধীনতার আগেই স্বমহিমায় উজ্জ্বল হয়েছে। আজও বহু বাঙালি প্রতিষ্ঠান
রাজ্যর গণ্ডি ছাড়িয়ে দেশ এবং বিদেশেও সুনামের সঙ্গে অবস্থান করছে। কথা স্বীকার করতেই হবে যে বহু বাঙালি প্রতিষ্ঠান হয়তো পুঁজির অভাবে বা যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণে বা আরও অন্যান্য কারণে আজ হারিয়ে গিয়েছে, কিন্তু তারাও যে উদ্যোগের আগুন জ্বেলে দিয়ে গেছে সেই উত্তাপে আজও বহু বাঙালি ব্যবসা করার স্বপ্ন দেখে এবং বহু বাঙালি তাদের পুরনো ব্যবসাকে নতুন রূপে এগিয়ে নিয়ে চলেছে। শুধু মুনাফা অর্জনই নয়, ক্যালকাটা কেমিক্যালসের মতন এরকম বহু কোম্পানি বাঙালির গর্ব এবং বাঙালির রক্তে মিশে আছে। এরকম আবার কোনো একটা কোম্পানির কথা শোনাতে আমি আবার আসব। বাংলা ব্যবসার পাশে থাকুন এবং এই রকম আবার কোনো কোম্পানির কথা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।